জোর শীতলের এক হাত ধরে ফেললো আকাশ, নিমেষে বুকে জড়িয়ে নিল। মেয়েটিকে জোর করে ধরে নরম গালে চট করে চুমু খেয়ে নিল। শীতল এই ঘটনায় স্তম্ভিত পাথর হয়ে গেল। আকাশ পুলকিত গলায় পড়ল, তুমি আমাদের বাসার নিউ সার্ভেন্ট, দারুণ দেখতে তুমি। চুমু খেয়ে মজা পেলাম। গাল তো নয়, পুরোই রসগোল্লা। আর ওই বোরখা পরে থাকা মেয়েটি দেখতে আনকালচার, আনস্মার্ট, কেমন গেও গেও লাগে। তুমি সার্ভেন্ট হয়েও তার চেয়ে অনেক বেটার। জোশ। কথাগুলো বলেই আকাশ শীতলের হাত ছেড়ে দিল। তরিতেই শীতল পায়ের স্যান্ডেল খুলে আকাশের গালে সজোরে বাড়ি মারল। আকাশ তাকে ধরতে গিয়েও পারল না। শীতল প্রায় দৌড়ে নিজের রুমে চলে গেল। বারান্দা থেকে তার বোরকা নিয়ে এসে পরে নিল, ঢেকে ফেললো তার আপদ মস্তক। থরথর করে কাঁপছে সে মৃগী রোগীর ন্যায়। চুপ করে থাকলে চলবে না, সাবেরি বেগমকে বিষয়টা জানাতে হবে। কিন্তু তাদের বাসায় থেকে তাদের ছেলের বিরুদ্ধে নালিশ করলে কতটা গ্রহণযোগ্য হবে সেটা ভেবেই শীতল চিন্তাগ্রস্ত। ঘটনার শুরু দুদিন আগে। এক রাতে খাবার টেবিলে, এই মেয়ে, বাসায় এভাবে বোরখা পরে থাকো কেন? এত যদি পর্দাশীল মেয়ে হও তাহলে নিজের বাড়িতেই বসে থাকো, অন্যের বাসায় কাজ করতে এসেছো কেন? গুরুগম্ভীর গলায় মৃদু ধমকে বলল আকাশ। বহুদিন পরে সপরিবার নিয়ে রাতে খেতে বসেছে নাদের খান। তার বড় ছেলে আকাশ এসেছে দেশের বাহির থেকে। এমন সময় তাদের সামনে মাংসের বাটি নিয়ে গেল একটি বোরখা পরিহিত মেয়ে। মেয়েটি কালো বোরখা পরিহিত, মেকআপ দিয়ে আবৃত তার মুখমণ্ডল। তার চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যায় না। মেয়েটিকে দেখেই ভ্রুকুটিয়ে তাকালো আকাশ। মেয়েটি নিশ্চুপ। আকাশের বলা কথাগুলো শুনেও না শোনার ভান করে রইল। আকাশ মায়ের দিকে চেয়ে বিদ্রুপের ছলে ফের জিজ্ঞাসা করলো, আমাদের নিউ সার্ভেন্ট নাকি আম্মু? মেয়েটি এবার চমকে চাইলো আকাশের দিকে, পা ঘুরিয়ে চলে গেল ভেতরের রুমে। আকাশের মা সাবেরি বেগম চোখ বড় করলেন। ছেলেকে বললেন, তোর ঠোঁট কাটা স্বভাবটা বিদেশে গিয়েও গেল না হারামজাদা। নাস্তা এনে দিলেই কেউ কাজের লোক হয়ে যায়? আকাশ অবাক স্বরে জানতে চাইলো, হোয়াট এভার, তা কে মেয়েটি? সেটা পরে বলছি তোকে। তবে সে কোনো কাজের মেয়ে নয়, সে পর্দা করে বলেই বাসায় বোরখা পরে থাকে। বাপরে, কি আদিক্ষেতা। তো তার পরিচয়? সাবেরি বেগম স্বামীর মুখের দিকে চাইলেন। নাদের খান বললেন, ও শীতল, তোর কাবেরী খালার আত্মীয়। সেই অর্থে বলতে পারিস আমাদেরও আত্মীয়। আকাশ হো হো করে ঠাট্টার হাসি হাসলো। চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল, শীতল, পুরান পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। আত্মীয়ের চাপ নিতে পারি না, আবার আত্মীয়ের আত্মীয়। আহ, চুপ কর, মেয়েটি শুনতে পাবে। আই ডোন্ট কেয়ার আম্মু। বোরখা পরা মেয়ে দেখলেই জাস্ট অসহ্য লাগে, তার মধ্যে বাসায়। উপস, নো ডিসগাস্টিং। এতক্ষণ আড়ালে দাঁড়িয়ে কান পেতে কথাগুলো শুনলো শীতল। তার থাকার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিল, মেকআপ খুলে নিল। অপমানে, উপেক্ষায়, তুচ্ছতায় তার মুখ থমথমে, কিন্তু কাঁদল না। মন স্থির করলো এই বাসায় আর থাকবে না, চলে যাবে অন্যত্র। যেদিকে দু চোখ যায় তাও ভালো, তবে এখানে আর থাকা চায় না। রাতে সাবেরি বেগম শীতলকে নিজের করে বুঝিয়ে নিলেন, যেন মনক্ষুণ্ণ না হয় তাদের উপরে বা তাদের ছেলের উপরে। শীতল ঘাড় কাত করে সম্মতি জানালো। শীতল ভাবলো যথাসম্ভব নিজেকে লুকিয়ে রাখবে আকাশের কাছ থেকে। আর দুদিন পর তার বোরখা ময়লা হয়ে গিয়েছে বলে ধুয়ে দিল। আর কোনো বোরখা নেই বলে পড়তেও পারল না। ওদিকে অম্বসরে মেঘের তর্জন গর্জন শুরু হলো। খানিক পরেই ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। সাবেরি বেগম ব্যস্ত গলায় তাকে ডেকে বললেন, আকাশ রুমে নেই এখন, বাসার বাহিরে আছে। ওর বারান্দায় তোমার খালুর পাঞ্জাবি রোদে দিয়েছিলাম, নতুন পাঞ্জাবি, নষ্ট হয়ে যাবে বৃষ্টির ছেটায়, নিয়ে এসো তো মা একটু। শীতল মাথা নেড়ে ব্যস্ত হয়ে আকাশের রুমের বারান্দায় গেল। এদিকে বন্য বাঘের ন্যায় খেপে আছে আকাশ। সে হনহন করে রুম থেকে বেরিয়ে এলো। টি টেবিলের পাশে থাকা নতুন ফুলদানিটা নিয়ে রাগ করে ছুঁড়ে মারল মেঝেতে। ঝনঝন শব্দ করে উঠল পুরো বাড়ি। নাদের খান, সাবেরি বেগম বাসায় যে যেখানে ছিলেন দ্রুত পায়ে ছুটে এলো কি হয়েছে দেখার জন্য। সাবেরি বেগম মর্জিনাকে কড়া গলায় বললেন, তুমি এখন যাও, পরে ডাকলে এসো। মর্জিনা খালা চলে যায় তার কাজে। নাদের খান ও সাবেরি বেগম আকাশকে মুখে কিছু বলল না, প্রশ্নাতীত চোখে তার দিকে চাইল। আকাশ মায়ের দিকে চেয়ে রুক্ষ গলায় চেঁচিয়ে বলল, বাসায় নিউ কাজের মেয়েটাকে চেঞ্জ করো জলদি। ওকে চেঞ্জ করতেই হবে, এখানে থাকতে পারবে না সে। 7 দিনের ভেতরে এত বেয়াদব অসভ্য একটা মেয়ে আমাদের বাসায় থাকতে পারবে না। আকাশের বাবা বলল, তুই কাজের মেয়ে কোথায় পেলি? বাসায় তো আমাদের সেই একজনই মর্জিনাই কাজ করে শুধু। এই যে যাকে দেখলি, কাজের মেয়ে নেই বাসায়? না তো, একটু আগে আমার বারান্দা থেকে আব্বুর পাঞ্জাবি আনলো কে? সেটা তো শীতল, আমাদের অতিথি বলতে পারিস। তোকে তো আমি তার পরিচয় দিয়েছিলাম। হোয়াট? বলে আকাশ শীতলকে খুঁজতে লাগলো। রাশভারী কণ্ঠে বললেন, আকাশ, সে পর্দা করে, সচরাচর অচেনা পুরুষের সামনে সে যায় না। সমস্যা কি হয়েছে বলো? কি হয়েছে শুনবে? আমি রুমে ঢুকতে যাচ্ছি, অমনি সে আমার গায়ের সাথে ধাক্কা খেলো। আমি তার হাত ধরে ফেললাম যেন সে না পড়ে যায়, কিন্তু সে মিসবিহেভ করে আমার সাথে। আকাশের বাবা মা দুজনেই অবাক হয়ে গেল। ওই মেয়েটা আমাকে যা নয় তাই বলে ইনসাল্ট করলো, যা তোমাদেরকে বলা পসিবল নয়। আকাশের বাবা মা মুখ চাওয়াচাই
করলো একে অপরের। ছেলেকে শান্ত করার জন্য সাপেরি বলল, এত রেগে যাচ্ছিস কেন? সে বোরখা ছাড়া অন্য পুরুষের সামনে যায় না। আচমকা তোর সাথে ধাক্কা খাওয়াতে মেজাজ ঠিক রাখতে পারেনি হয়তো। আর তোর উপরে তো সে এমনিতেই সেদিনের কথার জন্য অসন্তুষ্ট। আচ্ছা, তাকে সরি বলতে বলবো। আমাদের বাসায় থেকে আমি অন্য পুরুষ তার কাছে? সে আমাদের বাসায় থাকতে পারবে না। আর থাকতে হলে আমার রুমে গিয়ে আমার পা ধরে ক্ষমা চাইতে হবে। এটা তার জন্য আমার আলটিমেটাম। গমগমেশ্বরে কথাগুলো বলেই আকাশ তার রুমে চলে যায়। আকাশ সুযোগ খুঁজতে থাকে শীতলকে সায়স্তা করার জন্য, কিন্তু তাকে নিরিবিলি পাওয়াই যাচ্ছে না। সুযোগের অপেক্ষায় আছে আকাশ। তীক্ষ্ণ নজরে পুরো বাসায় খেয়াল রাখছে সে। তার 3 দিন পরের এক দুপুরে সবাই মধ্যাহ্নভোজ সেরে নিল, তবে শীতল খায়নি। সেদিন হতেই শীতল আর ঠিক মতো খাওয়া দাওয়া করে না। সারাক্ষণ মরা মেয়েদের মতো ঝিমিয়ে ঝিমিয়ে থাকে। সেই দুপুরে সবাই যার যার রুমে। শীতল তার রুমের দরজা বন্ধ করতে চাচ্ছিল, অমনি হুট করে দরজার 2 কপাট মেলে ধরল আকাশের বলিষ্ঠ 2 হাত। শীতল ভয়ার্ত স্বরে চিৎকার দিতে গিয়েও পারল না। আকাশের শক্তপোক্ত এক হাতের নিচে চাপা পড়ে গেল তার মুখ। আমাদের বাসা থেকে তুমি চলে যাবে, নয়তো শর্ত হলো বাসায় বোরখা পরে ভূত সেজে থাকা চলবে না। অন্তত আমি যতদিন দেশে আছি ততদিন। এবং আমার 2 পা ধরে অবশ্যই ক্ষমা চাইবে, এটা প্রতিশোধ নেওয়ার জন্য। যদিও আরো চূড়ান্ত কিছু করতে পারলে আমি খুশি হতাম। একজন আশ্রিতা হয়ে আমার গায়ে হাত তোলার মতো যার এত বড় স্পর্ধা, তার জন্য আমার পক্ষ থেকে সেটাই হলো একমাত্র উপযুক্ত পানিশমেন্ট। কথা ক্লিয়ার? প্রস্তাব আমার, সিদ্ধান্ত তোমার। একদমে কথাগুলো বলেই আকাশ রুম হতে প্রস্থান নিল। সম্মানিত ভিউয়ার্স, গল্প ভালো লাগলে গল্পটি শেয়ার করে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবেই আমরা দ্বিতীয় পর্বে শুটিং করব। গল্পটির ভাবনা ও পরিচালনায় অভিক, ক্যামেরায় রানা বৈরাগী এবং প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ। ধন্যবাদ।